হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। বলুন। আচ্ছা ম্যাম, আজকে তো প্রাইমারির 32,000 মামলার শুনানি ছিল, হিয়ারিং ছিল। ম্যাম, যদি হুম, আমাদের অডিয়েন্সকে একটু আপডেট দিয়ে দিতেন এই ব্যাপারটাকে নিয়ে কেন্দ্র করে। বলুন। অ্যাকচুয়ালি এই মামলার প্রেক্ষাপটটা কি ছিল, বা এই মামলাতে মানে 32,000 টোটাল যে প্যানেল রয়েছে, এখানে কি সব শিক্ষক কি ভুয়ো, না কি ব্যাপারটা যদি বলতেন, বা আজকে কি আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে, সেটা যদি হুম। আমাদের অডিয়েন্সকে বলতেন দেখুন, তাহলে ভালো একটি হতো। একটি সিলেকশন প্রসেস, হুম। সেই সিলেকশন প্রসেসের যে নিয়ম বিধি থাকে সেই নিয়ম বিধি মেনে সেই সিলেকশন প্রসেসটি হয় এবং সেখানে যারা বেস্ট মানে যারা ধরুন সব অধিকতম যোগ্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে সেখানে কিন্তু ভুল করা হয়েছিল এবং সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল প্রচুর ভুয়ো ক্যান্ডিডেটরা। এখন একদম। সমস্যা হচ্ছে এই ভুয়ো ক্যান্ডিডেটগুলো কারা সেটা যখন আইডেন্টিফাই করা সম্ভব হয় না তখন কিন্তু পুরো প্যানেলটাই বাতিল বলে ঘোষণা করা হয়। এটা কিন্তু সার্ভিস লেভেল নর্মাল রুল। আপনি এসএসসির ক্ষেত্রেও সেইটা দেখবেন, হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারিতেও একদম কিন্তু একদম। সেইটাই করা হয়েছে যে এক্স্যাক্টলি। এই ভুয়ো কারা এটাকে সেপারেট করা সম্ভব হয়নি প্যানেলের মধ্যে। সেই জন্য কিন্তু প্রাইমারির যে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেখানে কিন্তু পুরো প্রসেসটাই বাতিল করেছে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই সে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল এবং একদম। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, সো কল সাকসেসফুল ক্যান্ডিডেট, হুম। যারা ধরুন চাকরিরত অবস্থায় আছেন তারা ডিভিশন বেঞ্চে গেছিল, পরে সুপ্রিম কোর্ট, সেখান থেকে রিমান্ড ব্যাক হয় এখন বর্তমানে হিয়ারিং চলছে। বেশ অনেকদিন হিয়ারিং হয়ে গেল এবং যারা ধরুন ওখানে অ্যাপিলেন্ট আছে এবং যারা ধরুন এই অ্যাপিলগুলো করেছে তারা তাদের বক্তব্য রাখছে এবং এখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চ কিন্তু তার যে রায় সেখানে স্পষ্ট বলেছিল কিন্তু স্ক্যামের কথা, যে এই একদম একদম। সিলেকশন প্রসেসে হিউজ স্ক্যাম হয়েছে। তারা কিন্তু এটাই স্ট্যাবলিশ করতে ব্যস্ত যে সেখানে কোনো স্ক্যাম হয়নি। উইদাউট এনি ডকুমেন্টস তারা কিন্তু সেটা বলতে চাইছে। কিন্তু যদি আপনি যে নিয়োগের যে বিধিগুলো ছিল সেই নিয়োগের বিধি আপনি যদি ফলো করেন সেই বিধি সঠিকভাবে পালন করা হয়নি। যার ফলে কি হয়েছে, সে নিয়মের আরো অন্যান্য যে বিধিগুলো রয়েছে, এমনি স্ক্যাম বাদ দিয়েও হুম। নিয়োগের বিধিও মানা হয়নি এখানে। সেখানে কিন্তু তার ফলে দেখা গেছে যারা ধরুন বেশি স্কোর ক্যান্ডিডেট রয়েছে, মানে ধরুন বাংলা ভাষায় যদি আপনি নর্মাল বাংলা ভাষায় যদি বলি হুম। যে একই একই ক্যান্ডিডেট ধরুন যে হুম। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হুম। যদি কেউ 18 পেয়ে প্রসেসের চান্স না পায়, অ্যাপয়েন্টমেন্ট না পায়, অথচ দেখা যাচ্ছে 11 পেয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বসে আছে, এটা তো হতে পারে না কোনো সময়। এবং এক্স্যাক্টলি সেই একদম। তথ্যগুলো তারা কিভাবে জানবে? সেই তথ্যগুলো কিন্তু কোনোদিন প্রকাশ করা হয়নি, প্যানেল কিন্তু কোনোদিন প্রকাশ করা হয়নি পাবলিক হ্যাঁ, হ্যাঁ, ডোমেনে। একদম একদম একদম। যার ফলে কি হয়েছে, তারা আরটিআই করেছে, আরটিআই করে রিপ্লাই পেয়েছে এবং তার ফলে আমাদের এই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেরই একটি রায়ে কিন্তু তারা একটি মেরিট লিস্ট পাবলিশ করেছিল যেখানে উইথ ব্রেকেজ অফ মার্কস, যেখানে কিন্তু ওই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ছিল এই 16 সালের সিলেকশন প্রসেসে তাদের মার্কসগুলো দেওয়া হয়েছে। সেখানে একদম। কিন্তু দেখা গেছে, সেখান থেকে অনেকেই জানতে পেরেছে যে ওই 11 নম্বর পাওয়া ব্যক্তিগুলো কিন্তু চান্স পেয়েছে বা তার থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিগুলো কিন্তু চান্স পেয়েছে। স্বাভাবিকভাবেই তার পরবর্তীতে তারা মামলা করে এবং একদম। সেই মামলার রায় হয় এবং তার পরবর্তীতে ডিভিশন বেঞ্চে এখন বর্তমানে হিয়ারিং এবং ওই সিঙ্গেল বেঞ্চের রায়, মোট প্রশ্ন হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে রায়টা সেই রায়টা কি যথার্থ না সেটা ভুল, সেইটা একদম নিয়েই একদম। কিন্তু এখন বিচার প্রক্রিয়া চলছে এবং আশা করি আমাদের যা বক্তব্য যে যে সিলেকশন প্রসেসে যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বাদ একদম দিয়ে, একদম। ভুয়োরা বাদ গিয়ে, কারণ এই সিলেকশন প্রসেস আপনি যদি সিঙ্গেল বেঞ্চের রায় দেখেন হুম। সেখানে কিন্তু খুব স্পষ্ট যে এই প্যানেল বাতিল হওয়ার ফলে যে রিডু হবে, মানে নতুন করে যে প্যানেলটা হবে সেটা কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা ম্যাম, যেটা বলছিলাম, আপনাদের কি মনে হচ্ছে যে পুরো প্যানেলটা কি বাতিল যেতে পারে, যেহেতু আপনাদের কাছে কিছু কিছু দেখুন, এরকম এই ডকুমেন্টস প্রসেসে রয়েছে? হিউজ হ্যাঁ। হিউজ একদমই একদমই প্রচুর হিউজ ডকুমেন্টস রয়েছে এবং সেখানে প্রত্যেকটা বিধি কিন্তু উল্লঙ্ঘন করা হয়েছে, প্রত্যেকটা বিধি কিন্তু তারা লঙ্ঘন করেছে এবং তার ফলে কিন্তু মানে কোনোভাবেই ওটা প্যানেলটা যে থাকতে বিধিটা পারে না। লঙ্ঘন যে করা হয়েছে, ওটা রিক্রুটমেন্ট প্রসেসের যে টোটাল বিধি, না রিক্রুটমেন্ট প্রসেস থেকে আরম্ভ করে সিলেকশন প্রসেস, ইচ এন্ড এভরিথিং, মানে সিলেকশন, টোটাল দেখুন, প্যানেলের যা যা যে সিলেকশন, হ্যাঁ বিধি হয়? অবশ্যই প্যানেলটা যেভাবে তৈরি করা উচিত ছিল সেভাবে প্যানেলটাই তৈরি হয়নি।
প্যানেল ও আচ্ছা। ত্রুটিপূর্ণ রয়ে গেছে এবং তার পরবর্তীতে যে সেই ত্রুটিপূর্ণ প্যানেল থাকার কারণেই কিন্তু প্রচুর ভুয়ো ক্যান্ডিডেট সেখানে সুযোগ পেয়ে গেছে এবং সেখানে কিন্তু তাদেরকে আহ, আহ, টাকার বিনিময়ে কিন্তু অনেককে চাকরি দেওয়ার কথাও কিন্তু এসছে। কারণ আপনি জানেন অন্য একটি মামলায় সেখানে কিন্তু সিবিআই রিপোর্টও দিয়েছিল যে সেখানে টাকা নিয়ে কিন্তু চাকরি দেওয়ার কথা হয়েছিল। ম্যাম আপনার ওই মনে টাকার থাকবে যে প্রসঙ্গে একটু জাস্ট আপনাকে কথা বলছি, যে ওই টাকাটা যেসব ক্যান্ডিডেট দিয়েছে ওটা কত টাকার বাজেট হতে পারে, মানে এক একটা ক্যান্ডিডেটের কাছ থেকে ওরা দেখুন কত সেটা তো টাকা? যেমন পেরেছে সেরকম নিয়েছে, কারণ 12 লাখ 10 লাখ এরকমই তারা কালেকশন করেছে। আপনার মনে থাকবে যে এই সৎ রঞ্জনের কথা একটি নাম ছিল, আপনার মনে থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখান সে কিন্তু একদম পরিচিত ছিল যে এই সিলেকশন প্রসেসগুলোতে পার্টিকুলার টাকা তুলে দেওয়া হয়েছে এবং সেখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু তারা বর্তমানে অনেকে চাকরিরত অবস্থায় রয়েছে। খুব স্বাভাবিক, এটা খুব একদম প্রতিষ্ঠিত বলতে পারেন, প্রতিষ্ঠিত সত্য বলতে পারেন যে টাকার বিনিময়ে চাকরি কিন্তু বিক্রি করা হয়েছে প্রাইমারিতে এবং তার ফলে সেই প্যানেল কি করে থাকতে পারে যারা যোগ্য ব্যক্তিরা ডিপ্রাইভ হয়েছে, যারা একদম একদম। বেশি নাম্বার পেয়ে সিলেকশন প্রসেসে চান্স পাবে না, অ্যাপয়েন্টমেন্ট পাবে না, অথচ কম নাম্বার পাওয়া ব্যক্তিরা সেখানে থেকে যাবে, সেটা তো কোনোভাবেই হতে পারে না। এটা না। একটি পাবলিক এমপ্লয়মেন্টে যে বেশি অধিকতর যোগ্য হবে সেই অ্যাপয়েন্টমেন্ট পাবে, এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। একদম একদম। ম্যাম আজকে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের কোর্ট রুম নাম্বার 11-এ যে ডিভিশন বেঞ্চে আজকের হিয়ারিংটা কি হয়েছে ওটা যদি একটু আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরতেন তাহলে আমরা উপকৃত হতাম। দেখুন আজকে যারা বক্তব্য রেখেছে তাদের মূলত বক্তব্য ছিল দের ইজ নো স্ক্যাম, সেখানে কোনো স্ক্যাম হয়নি এবং বলছে যে আমাদের যে অ্যালিগেশনটা ছিল যে প্যানেল প্রকাশ হয়েছে, প্যানেল প্রকাশ হয়নি, আমরা বলছি যে অ্যাজ পার রুল প্যানেল প্রকাশ হয়নি, প্যানেলটা কোথাও পাবলিশও হয়নি, সেটা ওরা বলতে চাইছে যে না প্যানেলটা পাবলিশ হয়েছে এবং সেটা আমরা জানি, আমাদের নলেজেই আছে এবং আমরা যেহেতু এটা 16 সালের সিলেকশন প্রসেস, 17 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে সেটা আমরা জানি এবং আমরা এত বছর পরে কেন এসেছি সেই গ্রাউন্ডগুলো দেখানো হয়েছে। তার বিপরীতে আমাদের স্পষ্ট বক্তব্য আছে, সেগুলো আমরা যখন সময় আসবে আমাদের টার্ন আসবে সেগুলো আমরা নিশ্চিতভাবে প্লেস করবো। অবশ্যই ম্যাম, আপনাদের যে টার্নটা কবে আসবে মানে ওটার তো সেটা একটা তো ডেট দেখুন দেওয়া আগে হয়েছে? এনাদের বলা শেষ হোক, নেক্সট হিয়ারিং এ বাকি আছে যারা, তারা নিশ্চিতভাবে বলবে, তাদের যদি শেষ হয়ে যায় তার পরবর্তীতে আমরা, আমাদের তো বেশি সময় লাগার কথা নয়, আমরা খুব স্বল্প সময় বলবো, কারণ আমরা রিপ্লাইটা দেবো, এই যারা যে যা বক্তব্য রেখেছে তার এগেনস্টে আমাদের রিপ্লাইটা দিতে হবে। সেটা তখন আমরা সেই যেগুলো ওনারা বলতে চেয়েছেন সেগুলো আমরা তখন কোর্টের সামনে প্লেস করবো। একদম। ম্যাম যদি 2014 সালের ট্যাটের ব্যাপারটা যদি একটু বলতেন, যেখানে স্ক্যাম প্রচুর পরিমাণে হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখুন 2014 এবং 2016 সিলেকশন প্রসেস, 14 সঙ্গে 16 সিলেকশন প্রসেস কিভাবে কানেক্টেড, সেটা হচ্ছে 14 হচ্ছে টেট হয়েছিল, সেই টেট একদম হচ্ছে একদম। সে কোনো প্রাইমারি সিলেকশন প্রসেসের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কেউ যদি টেট পাস করে তবেই সে সিলেকশন প্রসেসে বসতে পারে। এখানে দেখা গেছে যে যারা ধরুন সিলেকশন প্রসেসে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য, যারা ধরুন টেটে একদম পার্টিসিপেট করেনি বা ধরুন টেটে ফেল করেছে তাদেরকে কিন্তু টেট পাস করিয়ে ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে। স্বাভাবিকভাবেই এই টেটের বিষয়টা তো সেখানে স্ক্যাম রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই 2016 সালের যে সিলেকশন সেখানেও কিন্তু হিউজ স্ক্যাম রয়েছে। এই যে 2016 সালে যে সিলেকশন প্রসেস মানে যেটা হচ্ছে 32,000 প্যানেল না আলাদা কিছু? না, এইখানে টোটাল 42,900 অ্যান্ড অড একটা রিক্রুটমেন্ট একটা ভ্যাকেন্সি সেখানে ছিল। তার মধ্যে কিন্তু দেখা গেছে যে যারা ট্রেন ক্যান্ডিডেট, ঠিক আছে, ট্রেন ক্যান্ডিডেট এবং আনট্রেন ক্যান্ডিডেট, কারণ আপনার মনে থাকবে যে আরটিএ অ্যাক্ট অনুযায়ী যে 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 কোনো আনট্রেন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা যাবে না হ্যাঁ। উইথ রিল্যাক্সেশন না থাকলে। সেখানে কিন্তু আরটিএ অ্যাক্ট 2009 কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন ছিল। তার একদম পরবর্তীতে একদম। যা হ্যাঁ হ্যাঁ। রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেটা কিন্তু সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছিল এবং টাইম টু টাইম সেটা এক্সটেন্ড করা হয়েছিল। এখন হচ্ছে সেই এক্সটেনশনের বলে যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু অটোমেটিক আগে প্রেফারেন্স পেয়েছে, মানে আগে ট্রেন ওই ভ্যাকেন্সিগুলোতে যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল তাদের আগে তাদের এক্সস্ট আগে হয়েছে, হ্যাঁ। তাদের ভ্যাকেন্সিগুলো সবাই আগে ট্রেন পেয়েছে, তারপরে আনট্রেনরা সুযোগ পেয়েছে। স্বাভাবিকভাবেই যারা ট্রেন ক্যান্ডিডেট ছিল, কারণ এখানে সিঙ্গেল বেঞ্চে ওয়ান অফ দি আমাদের অ্যালিগেশন ছিল হচ্ছে এই আপনার ধরুন যে ইন্টারভিউ মার্কস এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস, সেখানে কিন্তু 5 মার্কস করে সেখানে বরাদ্দ ছিল, মানে ইন্টারভিউর জন্য 5 মার্কস বরাদ্দ ছিল
এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য 5 মার্কস বরাদ্দ হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। স্বাভাবিকভাবেই যারা ট্রেন ক্যান্ডিডেট তারা যেহেতু ট্রেনিং স্কোর পেয়ে অনেকটা এগিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে যারা পিটিশনার হয়েছে তাদের অ্যালিগেশন নেই, সুতরাং ট্রেন ক্যান্ডিডেটরা কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের যে রায় তার আওতায় কিন্তু পড়ে না। তারা আনট্রেন একদম। ক্যান্ডিডেট আছে ওই সিলেকশন প্রসেসে, অর্থাৎ ওই 32,000 অড সেই সংখ্যাটা কিন্তু বোর্ডেরই দেওয়া, এবং বোর্ডই কিন্তু পরবর্তীতে সেই সংখ্যাটা ধরেছে এবং তার পরবর্তীতে এই 32,000 সংখ্যাটা এসছে। অ্যাকচুয়ালি যে 32,000 যে প্যানেল ব্যাটেল মামলাটা, ওটা কার সেগমেন্টে পড়ছে, আপার প্রাইমারি না প্রাইমারি সেগমেন্টে? দেখুন, এটা তো অবশ্যই প্রাইমারি, কারণ এটা হচ্ছে প্রাইমারি শিক্ষকতার সঙ্গে জড়িত একটি সিলেকশন প্রসেস, এবং সেই সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু ওই যে মামলাগুলো সেগুলো অবশ্যই প্রাইমারি ডিটারমিনেশনের মধ্যে পড়ে। ওকে ওকে ম্যাম, ঠিক আছে, একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম থ্যাংক আপনাকে। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার স্যার, আমি এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আজকে তো 32,000 মামলার হিয়ারিং ছিল স্যার, একটু যদি আপডেট দিয়ে দিতেন আমাদের অডিয়েন্সকে তাহলে খুবই উপকৃত হতো। না, এই মামলাটা যেহেতু হিয়ারিং চলছে, পরে আমাদের বলার হবে, তাই জন্য আমি এটা দিতে পারবো না, তবে আমি বলে দিতে পারি কি হয়েছে। হ্যাঁ আজকে ওদের পক্ষ থেকে ওনাদের দুজন অ্যাডভোকেট বক্তব্য শেষ করেছে। পরের ডেটে আবার 7ই আগস্ট ওনারা এই বক্তব্য, মানে যারা এই 32,000 যাদের চাকরি চলে যেতে পারে তাদেরই আরো বক্তব্য শুনবে। স্যার, এই মামলার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে, প্যানেল কি আলটিমেটলি বাঁচবে না এটা আমি এই টোটালটাই? নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না, যেহেতু মামলা চলছে স্যার তো। আর আমরা হ্যাঁ, আমাদের আর্গুমেন্ট হবে, এই নিয়ে আর কিছু বলবো না। ঠিক মানে আছে? আপনার কি মনে হচ্ছে এখানে ভুয়ো কত কি শিক্ষক রয়েছেন এই আমি প্যানেলটা? বললাম মামলার বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ যেহেতু মামলার শুনানি চলছে আর আমরা আমাদের আর্গুমেন্ট করব, তার আগে এই বিষয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার।